স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। অনেকদিন পর আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। তো গত ক্লাস আমরা কি কি দেখেছিলাম একটু রিভিউ করে দিই। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এই তিনটা টপিক মোটামুটি আলোচনা করেছিলাম, যেখানে আমরা বিক্রিয়ার হার কি জিনিস এটা নিয়ে কথা বলেছিলাম, বিক্রিয়ার দিক নিয়ে কথা বলেছিলাম, এবং রাসায়নিক সাম্যাবস্থা কি জিনিস, এটা আসলে কি বোঝায়, এটার আসল ফিল কি, ওইটা নিয়ে আমরা কথা বলেছিলাম আর কি। হ্যাঁ, এটাই ছিল আমার লাস্ট ক্লাসের কন্টেন্ট। তো একটু কাজ করি, যেহেতু অনেকদিন পর আমরা শুরু করতেছি, একটু হালকা হালকা রিভিউ করে দিই। হ্যাঁ, তো দেখো হালকা রিভিউ। প্রথমে হচ্ছে আমার বিক্রিয়ার হার। তো আমি আগের ক্লাসগুলোতে বিক্রিয়ার হার বলতে কি বুঝাইছিলাম? বিক্রিয়ার হার বলতে বুঝাইছিলাম কোনো একটা বিক্রিয়কের অথবা কোনো একটা বিক্রিয়কের কিংবা কোনো একটা উৎপাদের একটা নির্দিষ্ট সময় পর কি পরিমাণ তার ঘনমাত্রা চেঞ্জ হয়েছে, বা কি পরিমাণ ঘনমাত্রা পরিবর্তন হয়েছে, ওইটা আমরা জানতে পারি এই বিক্রিয়ার হারের সাহায্যে। তো বিক্রিয়ার হারকে প্রকাশ করা হয় এভাবে, যে রেট অফ রিঅ্যাকশন রেট অফ রিঅ্যাকশন সমান কি, ডেল অফ ঘনমাত্রা মানে কি, ঘনমাত্রার পরিবর্তন, এই ডেলটা পরিবর্তন বোঝায়, ডিভাইডেড বাই কি, আমার সময়। শেষ। এটাই ছিল আমার বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশনের একটা সূত্রের মতো। তো মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে যে বিক্রিয়ার হারের একক কি। তো এখন দেখো স্যার, ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক আমরা জানি মোল পার লিটার, ডিভাইডেড বাই সময়ের একক কি, সেকেন্ড হইতে পারে, আবার কখনো মিনিট হইতে পারে, আবার কখনো আওয়ার হইতে পারে, যে যেটা লিখে আর কি। তাহলে ওভারঅল একক কি দাঁড়াইলো, মোল লিটার ইনভার্স 1 আর সেকেন্ড ইনভার্স 1, অথবা মোল লিটার ইনভার্স 1 মিনিট ইনভার্স 1, অথবা আওয়ার ইনভার্স 1, যে যেটা দেয় আর কি। ঠিক আছে, তো এই এককটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে, তাও এমসিকিউতে আসে। আর এখানে এককের জায়গায় যদি মানে সেকেন্ডের জায়গায় মিনিট বা আওয়ার দেওয়া হয় তাহলে কি স্যার মার্ক কাটা যাবে? না না স্যার, কাটা যাবে না। তোমার দেখতে হবে ওখানে এমসিকিউতে অপশনে কোনটা দিছে, ক খ গ ঘ দিয়ে দেবে। অনেক সময় দেখবা যে কিছু দিয়ে থাকবে এরকম করে, যে মোল পার লিটার দিয়ে থাকবে। আবার অনেক সময় দেখবে যে কি এভাবে, যে লিটার মোল ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 উল্টা পাল্টা দেওয়া থাকবে। বাট আসল হচ্ছে জিনিসটা তুমি শর্টকাটে লিখে রাখতে পারো এভাবে অনেকটা, যে দূর ইরেজারটা ছোট হয়ে গেল, মোল লিটার ইনভার্স 1 টাইম ইনভার্স 1, এটাই হলো সব থেকে সেফ, যে মোল লিটার ইনভার্স 1 টাইম ইনভার্স 1। এখন টাইমের মধ্যে যে যেটা বসায় আর কি, সেকেন্ড হইলে সেকেন্ড, মিনিট হইলে মিনিট, আওয়ার হইলে আওয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেললাম বিক্রিয়ার হার কি জিনিস। ওকে, এটাই আমরা মোটামুটি আলোচনা করেছিলাম হালকার উপর ঝাপসা করে। এরপর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা জিনিস, সেটা হচ্ছে বিক্রিয়ার দিক নিয়ে। আমরা দেখেছিলাম আমাদের যতগুলো রিঅ্যাকশন আছে সবগুলো রিঅ্যাকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া, আর একটাকে আমরা কি বলি, উভমুখী বিক্রিয়া। তো গত ক্লাসে আমি একমুখী বিক্রিয়া কি জিনিস সেটার অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম এবং অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছিলাম। তো তা একটু হালকা হালকা করে বলে রাখি, একমুখী বিক্রিয়া কি। একমুখী বিক্রিয়া হচ্ছে ধরো ডিরেক্ট, সেটা কি হবে, বিক্রিয়া থেকে উৎপাদে কনভার্ট হবে। সেটা কি হবে, সরাসরি বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট হবে। তার মানে এখানে কি হয়, 100% বিক্রিয়া সম্পন্ন হয়। এখানে কি হয়, 100% বিক্রিয়া সম্পন্ন বা কমপ্লিট হয় একমুখী বিক্রিয়ার মধ্যে। এবং এই একমুখী বিক্রিয়াটা কি হয় সাধারণত, এই একমুখী বিক্রিয়াটা সাধারণত হয় আমার হচ্ছে যে কি, স্বতঃস্ফূর্ত হয়। এটা কি হয়, স্বতঃস্ফূর্ত হয়। তো যেহেতু স্বতঃস্ফূর্ত হয়, তাই আমরা জানি এর মুক্ত শক্তির পরিবর্তন কত হয়, নেগেটিভ হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে মুক্ত শক্তি কি জিনিস, স্বতঃস্ফূর্ত কেন, ব্লা ব্লা ব্লা, তাও হালকা হালকা রিভিউ করে দেওয়া। এরপর আমরা দেখতে যাচ্ছি এখন উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কি, এটা হচ্ছে এমন এক ধরনের বিক্রিয়া, যেটাকে আমরা প্রকাশ করি ডাবল এরো দ্বারা। অর্থাৎ এখানে কি সম্ভব, এখানে বিক্রিয়ক থেকে যেমন উৎপাদ পাওয়া সম্ভব, ঠিক সেম ভাবে উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া সম্ভব। অর্থাৎ পারস্পরিক এখানে কি হইতে পারে, রূপান্তর হতে পারে। তো এই ধরনের বিক্রিয়া একটা জিনিস আমরা দেখছি, সেটা কি, যে এখানে কখনোই সম্পূর্ণ বিক্রিয়ক সম্পূর্ণ উৎপাদে রূপান্তর হতে পারে না। ঠিক সেম ভাবে সম্পূর্ণ উৎপাদ কখনোই সম্পূর্ণ বিক্রিয়কে কনভার্ট হইতে পারে না। তার মানে এখানে কি হয় না,
বিক্রিয়াটা কমপ্লিট হয় না, অর্থাৎ বিক্রিয়া এখানে কি থেকে যায়, বিক্রিয়া এখানে অসম্পূর্ণ থেকে যায়। এটা হলো একটা অনেক বড় বৈশিষ্ট্য। আর এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় সাধারণত মুক্ত শক্তির পরিবর্তন হয় 0, এবং ওগুলো আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে মোটামুটি, যে একমুখী বিক্রিয়া কি আর উভমুখী বিক্রিয়া কি, আরো কিছু জিনিসপত্র আমরা পড়েছিলাম। আচ্ছা, এরপর আমরা ওখানে দেখেছিলাম, ওইখানে রাসায়নিক সাম্যাবস্থার একটা জিনিস আমরা দেখেছিলাম। আচ্ছা একটু দাঁড়া, 1 মিনিট, আমি একটু ফোনটা পিক করি। আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা গত ক্লাসে রাসায়নিক সাম্যাবস্থা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে সাম্যাবস্থা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু আমরা একদম খুব সুন্দর করে ফিল নিয়ে বুঝছিলাম যে সাম্যাবস্থা জিনিসটা কি। হ্যাঁ, একদম সুন্দর মতো ডিটেলসে আমরা বুঝছিলাম। এখন হয়তো তো ডিটেলসে আমরা বুঝবো না, এখন আমরা ওই ডিটেলসের পড়ালেখার যে আউটকামগুলো পাইছিলাম, মানে যে রেজাল্টগুলো পাইছিলাম ওগুলো আমরা দেখব। এখন দেখো রাসায়নিক সাম্যাবস্থা আমরা কাকে বলবো। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে আমার বিক্রিয়ার এমন একটা অবস্থা, দেখো স্যার এটা কি, বিক্রিয়ার এমন একটা অবস্থা যে সময়ে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো অনেকে বলতে পারো ভাই সম্মুখ বিক্রিয়ার হার কি, ধরো আমার এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে ধরো উৎপাদ, এই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় যে বিক্রিয়ার হার এটাকে আমরা বলি কি, সম্মুখ বিক্রিয়ার হার। আবার উল্টাটা, যদি আমার উৎপাদ থেকে বিক্রিয়কে ভেঙে যায়, মানে উৎপাদ থেকে বিক্রিয়কে রূপান্তর হইতে যে পরিমাণ বিক্রিয়ার হার সেটাকে আমরা কি বলি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তো সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেলে সেই বিক্রিয়াটা চোখ বন্ধ করে বলতে পারবো কোথায় চলে গেছে, সাম্যাবস্থায় চলে গেছে। রাসায়নিক সাম্যাবস্থায় গেলে আমরা আরেকটা চমৎকার এবং মজার একটা বিষয় দেখতে পেতাম, সেটা কি দেখো লিখে দিছি এখানে, যে বিক্রিয়ক এবং উৎপাদ, দেখো স্যার কি লেখা আছে, বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের ঘনমাত্রা ধ্রুবক অথবা স্থির হয়ে যায়। ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এই দুইটা কথাই স্যার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এই কথাগুলো সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এবং যে কোনো কনসেপচুয়ালের জন্য এই কথাগুলো ইম্পর্ট্যান্ট, মানে যে কোনো কনসেপচুয়াল প্রশ্নের জন্য, যে রাসায়নিক সাম্যাবস্থায় আসার ফলে কি কি ঘটনা ঘটে বা কি কি ঘটনা দেখা যায়। প্রথম ঘটনা দেখব কি, যেখানে রেট অফ রিয়াকশন সমান হয়ে যাবে আর ও আর, রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে এবং উৎপাদ থেকে বিক্রিয়কে এদের রূপান্তরের সময় যে বিক্রিয়ার হারটা সেটা সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে যেই পয়েন্টে, সেই পয়েন্টটাকে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা। আরেকটা চমৎকার জিনিস দেখা যাবে, সেই জিনিসটা কি, এই আমার যে বিক্রিয়ক আর এই যে উৎপাদ আছে দেখা যাবে তাদের ঘনমাত্রা এক পর্যায়ে গিয়ে, লিখে রাখতে পারো এখানে, এক পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে, এক পর্যায়ে গিয়ে ধ্রুবক বা স্থির হয়ে যাবে। এটাই হচ্ছে আমার রাসায়নিক সাম্যাবস্থার আউটকাম, এগুলো আমরা দেখেছিলাম এবং লিখে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা কি করব, এই সমস্ত কথাবার্তার উপরে কিছু গ্রাফ দেখব প্রথমে, ঠিক আছে। আচ্ছা, তো গ্রাফ দেখার আগে একটা কথা আমরা লিখে নিই, লিখে নাও স্যার, সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এই জিনিসটা মাঝে মাঝে আমাদের বোর্ড পরীক্ষায় খতে আসে, খতে বলে যে কি সাম্যাবস্থার বৈশিষ্ট্য লিখো, খতে প্রশ্ন কি বলে, সাম্যাবস্থার বৈশিষ্ট্য লিখো। তো দেখো স্যার আমরা একটু দেখে নিই যে সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি। 1 নাম্বার বৈশিষ্ট্য দেখো স্যার কি লেখা আছে, যে উভয় দিক থেকেই সাম্যাবস্থা অর্জন করা যায়। আমরা সাধারণত লিখি কি, সাধারণত আমরা লিখি বিক্রিয়ক থেকে কি হয়, উৎপাদ হয়। হ্যাঁ, এবং আমরা মনে করি বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার সময় সাম্যাবস্থা অর্জিত হয়। আসলে ব্যাপারটা কিন্তু তা না, উৎপাদ থেকেও আমরা যখন বিক্রিয়কে রূপান্তর হবে সেই সময়ও কিন্তু কি পেতে পারি, সেই সময়ও কিন্তু আমরা এই যে সাম্যাবস্থা পেতে পারি। যেমন দেখো এ থেকে বি, এটার সময় যে আমার যখন সাম্যাবস্থা আসবে বি থেকে এ, ঠিক একই সময়ে কি আসবে, সাম্যাবস্থা আসবে। অর্থাৎ বিক্রিয়ক প্রান্ত থেকে সবসময় অর্জন করা যাবে তা কিন্তু না, উৎপাদ প্রান্ত থেকেও কিন্তু কি করা যায়, অর্জন করা যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এর কনসেপ্ট। ওই আমাদের এমসিকিউতে কিছু কোয়েশ্চেন আসে না, এই রোমান 1, রোমান 2 এবং রোমান 3 দিয়ে, ওইখানের মধ্যে এগুলো ঢুকাই দে, এভাবে রোমান 1, রোমান 2 অথবা 2 3, এরকম করে কত কোয়েশ্চেন আছে এমসিকিউতে, ওখানে ঢুকাই দে। এরপর দেখো সেকেন্ড বৈশিষ্ট্য কি বলছে, কি বদ্ধ পাত্রে যে কোনো অভিমুখী বিক্রিয়া, মানে যে কোনো অভিমুখী বিক্রিয়া যদি আমার বদ্ধ পাত্রে থাকে তখন সেটা মাস্ট বি সাম্যাবস্থায় চলে যাবে। অর্থাৎ সাম্যাবস্থায় চলে যাওয়ার প্রধান শর্ত কি, সেটা অলওয়েজ করতে হবে বদ্ধ পাত্রে। অনেক সময় এটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, কি বলা হয়,
ক্লোজ সিস্টেম বলা হয়। অর্থাৎ ক্লোজ সিস্টেমের মধ্যে যদি আমি কোনো উভমুখী বিক্রিয়া নিই, সেটা নগদে সাম্যাবস্থায় চলে যাবে। আজকে হোক কালকে হোক, এক সময় না এক সময় অবশ্যই সে সাম্যাবস্থায় চলে যাবে। 3 নাম্বার বৈশিষ্ট্য দেখো স্যার কি লেখা হয়েছে, এটা আমরা পড়ছি একটু আগে। সেটা কি, যে বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, মানে বিক্রিয়া কি থাকে, অসম্পূর্ণ থাকে। 4 নাম্বারে দেখো কি লেখা হয়েছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এবং এই প্রশ্ন মানে এই জিনিসটা এমসিকিউ তো অনেকবার আসছেও বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন কলেজের পরীক্ষায়। দেখো কথাটা কি, আমরা জানি প্রভাবক হচ্ছে এমন একটা আমার কি কেমিক্যাল পদার্থ, বা প্রভাবক হচ্ছে আমার এমন এক ধরনের এজেন্ট যেটা কি করবে, কোনো একটা বিক্রিয়ার গতি, কোনো একটা বিক্রিয়ার গতি বলা যে কথা, কোনো একটা বিক্রিয়ার হার বলো কি কথা, সেম কথা। অর্থাৎ প্রভাবক হচ্ছে এমন একটা কেমিক্যাল বা এমন একটা রাসায়নিক পদার্থ যেটা কি করবে, যে এজেন্টটা আমার বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার কি করবে, হয় বাড়াই দেবে না হয় কমাই দেবে। এটা লিখছে যে প্রভাবক কি জিনিস, যেটা বিক্রিয়ার হারকে বাড়াই দেয় অথবা বিক্রিয়ার হারকে কমাই দেয়। কিন্তু 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 সাম্যাবস্থাকে দেখো স্যার কি লেখা আছে, সাম্যাবস্থাকে কখনো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ আমার কোনো একটা রিঅ্যাকশনে যদি আমার সাম্যাবস্থায় চলে যায়, সেই সাম্যাবস্থা সারা জীবন থাকবে। সেখানে আমি প্রভাবক যোগ করলেও যা হবে, যোগ না করলেও তা হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে প্রভাবক যোগ হ্যাঁ বলো স্যার। স্যার এখানে যে বলা আছে যে বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না সাম্যাবস্থায়, কিন্তু সাম্যাবস্থায় দুই দিকে যে সমান হয়, তাহলে কি বিক্রিয়া সম্পূর্ণ হয় না? স্যার বিক্রিয়া সম্পূর্ণ হয় না এটা বলতে আমরা বুঝাচ্ছি কি জানো, বিক্রিয়া সম্পূর্ণ হয় না এটা বলতে আমরা বুঝাচ্ছি, এই দেখো আমি ধরো একটা উৎপাদ এখানে নিয়ে দাও, ধরো হচ্ছে যে কথার কথা আমি এখানে কি নিলাম, ধরো কথার কথা আমি এখানে সোডিয়াম নিলাম। হ্যাঁ, এখন ধরো এই সোডিয়ামের সাথে ধরো আমি অক্সিজেনের বিক্রিয়া করলাম, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড। দেখা যাবে সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে সবগুলা সোডিয়াম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো দেখো সোডিয়াম শেষ হয়ে গেছে, আর সবগুলো উৎপন্ন হয়েছে কি, সোডিয়াম অক্সাইড। এখানে দেখো একটা জিনিস শেষ হয়ে গেছে আর একটা জিনিস উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে বাকি আছে 0%, উৎপন্ন হয়েছে কত পার্সেন্ট, 100%। অর্থাৎ এটাকে আমি বলতেছি বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন যদি আমি এরকম একটা কনসেপ্ট দেখাই, ধরো ক্যালসিয়াম কার্বনেট, আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে একটা কন্টেইনারের ভিতরে ঢুকাই, বদ্ধ পাত্রের ভিতরে ঢুকাই, তাপ দিই, উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। যত আমি হিট দেব, দেখা গেল এখান থেকে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম এরকম করে করে কমতে থাকছে। কিন্তু দেখা যাবে এক পর্যায়ে গিয়ে আমার এই ক্যালসিয়াম কার্বনেট ধরো কথার কথা এখান থেকে 4 গ্রাম ভেঙে গেছিল, এরপর দেখা যাবে এখান থেকে আর 4 গ্রামের পর আর ভাঙতেছে না। অর্থাৎ এখানে যে পরিমাণ ছিল সেই পরিমাণ সব সময় থাকবে। এবং আমি দেখছিলাম যে এখানে কার্বন ডাই অক্সাইড আস্তে আস্তে উৎপন্ন হচ্ছিল, ধরো উৎপন্ন হতে হতে ধরো কথার কথা 2 লিটার উৎপন্ন হয়েছে, দেখা যাবে 2 লিটার উৎপন্ন হওয়ার পর এই কার্বন ডাই অক্সাইড আর উৎপন্ন হচ্ছে না। আবার ক্যালসিয়াম অক্সাইড আমি দেখছিলাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছিল আস্তে আস্তে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে করে, দেখা গেল ক্যালসিয়াম অক্সাইড আমার 4 গ্রাম না, ধরো হচ্ছে যে কি 14 গ্রাম উৎপন্ন হয়ে অফ হয়ে গেছে, আর বাড়তেছে না। দেখছো স্যার, এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ ক্ষয় হয়ে যায় নাই, কিছু অংশ ক্ষয় হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। ঠিক ওই সময় দেখা গেছে একটা অবাক কাণ্ড, সেটা কি, ঠিক ওই মুহূর্তে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এরা পরস্পর মিলিত হয়ে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা শুরু করছে। দেখো তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ভাঙতে পারতেছে না, কারণ সেই সম্পূর্ণ ভাঙার আগেই এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এরা পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করা শুরু করতেছে কি, ক্যালসিয়াম কার্বনেট। তার মানে দেখো এখানে কিন্তু কোনো একটা বিক্রিয়া এরকম 100% উৎপন্ন হচ্ছে না, কিছু পরিমাণ অংশ থেকে যাচ্ছে, বিক্রিয়কেও থেকে যাচ্ছে, উৎপাদেও থেকে যাচ্ছে কিছু পরিমাণ অংশ। এখন কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে প্রভাবকের ক্ষেত্রে যে মাথায় রাখতে হবে, প্রভাবক শুধু বিক্রিয়ার গতিকে কি করতে পারে, বাড়াইতে পারে বা কমাইতে পারে, সাম্যাবস্থাকে কখনো কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। তবে হ্যাঁ, সাম্যাবস্থার টাইমকে আগাইতে পারে, লিখে রাখো, সাম্যাবস্থার টাইমকে আগাতে বা পিছাতে পারে, সাম্যাবস্থার টাইমকে আগাতে বা পিছাতে পারে। এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখো একটু করে বুঝাই বলি, ধরো কথার কথা আমি এই যে নিলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে যে আমি তাপীয় বিয়োজন করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা ধরো সাম্যাবস্থায় চলে গেছে। ধরো আমি কোনো প্রভাবক দিই নাই, এই অবস্থায় ধরো সাম্যাবস্থায় যেতে এদের টাইম লাগছে কথার কথা কতক্ষণ, ধরো 5 মিনিট টাইম লাগছে। আচ্ছা, আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমরা 9 10 যেটা পড়েছিলাম হেবার-বস প্রণালী প্রক্রিয়াতে অ্যামোনিয়া উৎপাদন। আচ্ছা, NH3
তো দেখো স্যার, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসকে বিক্রিয়া করার ফলে আমার অ্যামোনিয়া তৈরি হয়েছে কিনা বলো। ধরো কথার কথা, এটা সাম্য অবস্থা, যেহেতু ধরো টাইম লাগছে একদম কথার কথা 5 মিনিট। এখন আমি যদি এই বিক্রিয়ার মধ্যে নতুন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে কি নিকেল। আমি যদি এই বিক্রিয়ার মধ্যে এখন নিকেলকে ইন্ট্রোডিউস করি, নিকেলটা কি এক ধরনের প্রভাবক কিনা বলো। দেখা যাবে আগে যে জিনিস সাম্যাবস্থা আসতে টাইম লাগতো কতক্ষণ, 5 মিনিট, দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার একটা অদ্ভুত লীলা খেলা, দেখা যাচ্ছে নিকেলকে দেওয়ার ফলে এই সাম্যাবস্থা এখন চলে আসতেছে 3 মিনিটে। অর্থাৎ এখন 3 মিনিটে কি হচ্ছে, সাম্যাবস্থা হচ্ছে। অর্থাৎ যে জিনিস আগে রান্না হতে টাইম লাগতো আমার 5 মিনিট, এখন সেই জিনিস রান্না হতে টাইম লাগছে মাত্র 3 মিনিট। এটাই হলো আমার কিসের জালোয়া, এটা হচ্ছে আমার প্রভাবকের জালোয়া বলো আর কি। যে সে কি করে, সাম্যাবস্থা আসতে আগে যে পরিমাণ টাইম লাগতো এখন তার থেকে কি লাগতেছে, কম পরিমাণ সময় লাগতেছে। এটাই হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে এটা বুঝতে পারছো, একটু লিখে নাও এখানে এই যে কথাটা, যে আমার প্রভাবক কি করে সাম্যাবস্থার টাইমকে আগাতে পারে অথবা পিছাতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কথাগুলো কিন্তু বইতেও লেখা নাই, কিংবা দেখবা তুমি অন্যান্য স্যাররা কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝাতে চায় না, ভাবে যে কি স্টুডেন্টরা পারে না বুঝায়। বাট আমরা কিন্তু অনেকে এই জিনিসটা ভালো করে ডিকোড করতে পারি না, এটা মাথায় রাখবা। প্রভাবক কিন্তু বিক্রিয়ার গতিকে চেঞ্জ করে, জাস্ট টাইমকে আগাইতে বা পিছাতে পারে, কিন্তু সাম্যাবস্থাকে সে কি করতে পারে না, কখনো পরিবর্তন করতে পারে না। ওকে, আশা করি জিনিসটা লেখা হয়ে গেছে। এখন আমরা কিছু গ্রাফ দেখব, এবং এই গ্রাফগুলার পাশে লিখে রাখো স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য। অর্থাৎ তোমরা যখন বুয়েট চুয়েট কুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসবা তখন দেখবে এই গ্রাফগুলো কিন্তু লাগতেছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি পরীক্ষা দেবা, তার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই গ্রাফ জিনিসটা। আচ্ছা, তো এখন গ্রাফটা বোঝার আগে আমি কিছু তোমাদের প্রি কনসেপ্ট বোঝানোর ট্রাই করি। এই গ্রাফটা বোঝানোর আগে কিছু প্রি কনসেপ্ট বোঝানোর ট্রাই করি, সেগুলো দেখো কি। আমরা জানি, দেখো স্যার, বিক্রিয়ক কি করে। ধরো একটা বিক্রিয়া লিখি, ধরো এই আগেরটাই, ক্যালসিয়াম কার্বনেট, তাপীয় বিয়োজন, ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড, উভমুখী বিক্রিয়া চিহ্ন দিই। আচ্ছা, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, আর এরা হচ্ছে কি আমার, এরা হচ্ছে আমার একত্রে উৎপাদ। এখন দেখো আমরা জানি বিক্রিয়ক কি হয়, বিক্রিয়ক সময়ের সাথে, আমি জানি বিক্রিয়ক সময়ের সাথে কি করে, বিক্রিয়া করে করে কি পায়, হ্রাস পায়। তার মানে ক্যালসিয়াম কার্বনেটটা কি হবে, যেহেতু বিক্রিয়ক সে কি করবে, এই বেটা হ্রাস পাবে। অর্থাৎ আমরা জানি বিক্রিয়ক কি পায়, হ্রাস পায়, কারণ কি সে বিক্রিয়া করে করে ক্ষয় হয়ে যায়। তাই এর গ্রাফ হবে নিম্নমুখী। কথাটা শুনে রাখো, যেহেতু এই বেটা ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় মানে কি স্যার, ডাউনফল না, ডাউনফল মানে কি কমে যাচ্ছে, এজন্য এই বেটার গ্রাফ হবে কি নিম্নমুখী, আমরা একটু পরে দেখব। আর উৎপাদ কি করে, উৎপাদ সময়ের সঙ্গে সঙ্গে কি পায়, বৃদ্ধি পায়, কারণ উৎপাদ মানে তো কি, উৎপাদন বৃদ্ধি, তাই উৎপাদের গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী। এই কনসেপ্ট দুটো একটু খাতায় লিখে নাও স্যার, সামনে আমার কাজে আসবে। যে উৎপাদ বিক্রিয়ক সময়ের সাথে হ্রাস পায় তাই গ্রাফ হবে নিম্নমুখী, আর উৎপাদ সময়ের সাথে বৃদ্ধি পায় তাই এর গ্রাফ হবে ঊর্ধ্বমুখী। ওকে, তাইলে এই কনসেপ্টগুলো লেখা হয়েছে। তো একটু করে বুঝাই বলি নিম্নমুখী মানে কি। ধরো একটা গ্রাফ আমি এখানে আঁকলাম, হ্যাঁ, দেখো স্যার নিম্নমুখী মানে কিরকম জানো, ধরো সে এখানে ছিল, ধরো নিচের দিকে নামতেছে, এটা হলো নিম্নমুখী আর কি। হ্যাঁ, এটা হবে কার গ্রাফ এরকম নিম্নমুখী, এটা হবে সাধারণত আমার বিক্রিয়কের গ্রাফ। আবার ধরো এটা আমার একটা গ্রাফ, ধরো এটা উপরের দিকে উঠতেছে, এরকম যদি উপরের দিকে উঠে এটা কি বুঝাবে, ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখীটা কার গ্রাফ, এটা হবে উৎপাদের গ্রাফ। ঠিক আছে, একটা হচ্ছে উৎপাদের গ্রাফ আর একটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ, জাস্ট চিনে রাখার জন্য আর কি। হ্যাঁ, উৎপাদ উপরের দিকে উঠবে, বিক্রিয়ক নিচের দিকে নামবে। ওকে, এখন আমরা কি করবো স্যার, দেখো এখানে আমরা যে শর্তগুলো পড়ছি ওইগুলো শর্ত মুছে ফেললাম। হ্যাঁ, অর্থাৎ আমার বিক্রিয়ার হার কি থাকে, বিক্রিয়ার হার সমান থাকে আর ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকে, ওইটার আলোকে আমরা কিছু গ্রাফ এখন আঁকবো। টাইটেল লাগাও স্যার গ্রাফ, এখানে লিখো ঘনমাত্রা, ঘনমাত্রা ভার্সেস টাইম, লিখো ঘনমাত্রা ভার্সেস টাইম, এখানে সবগুলো টাইম হবে টি, টাইম টি, টাইম টি। এখন আমরা কি করব, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফটা আঁকবো। এই গ্রাফটা আঁকার আগে একটা চমৎকার বৈশিষ্ট্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি, আমরা অলরেডি আগে পড়ছি, সেটা কি, লিখে রাখো যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় ঘনমাত্রা কি থাকে, ঘনমাত্রা
কনস্ট্যান্ট থাকে, সাম্যাবস্থায় ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকে। এই কথাটার বেসিসে আমরা এখন আমাদের সবগুলা গ্রাফ আঁকবো, ঘনমাত্রা গ্রাফ আঁকবো স্পেশালি, যে সাম্যাবস্থায় ঘনমাত্রা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে আসো শুরু করি। দেখো স্যার একটা গ্রাফ আঁকতেছি আমি। দেখো এখানে হচ্ছে আমার জিরো পজিশন, জিরো পজিশনে কে থাকে, সাধারণত উৎপাত, কারণ উৎপাত একদম শুরুতে উৎপন্ন হয় না। আর উপরে কারা থাকে, উপরে থাকে আমার বিক্রিয়ক, কারণ কি বিক্রিয়া শুরু হওয়ার আগে বিক্রিয়ক থাকবে প্রচুর পরিমাণে, আর বিক্রিয়া শুরু হওয়ার আগে উৎপাদ থাকবে কি, জিরো পরিমাণে। এখন দেখো যত সময় আগায়, যত সময় আগায় দেখা যায় বিক্রিয়ক কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, এক পর্যায়ে দেখো স্যার কনস্ট্যান্ট হয়ে গেছে। আবার উৎপাদ কি আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে 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 এক পর্যায়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। স্যার দেখো তো এই রিজিয়নটা স্পেশালি আমি একটু কালো মার্ক করে দিই, স্পেশালি দেখো স্যার ডটেড লাইন দিয়ে দেখাই। আচ্ছা দেখো স্যার স্পেশালি এই রিজিয়নটা দেখো স্যার, এটাও তো কালো যাচ্ছে, এই তো স্পেশালি দেখো স্যার এই ব্র্যাকেটের পরের এই রিজিয়নটা দেখো স্যার, দেখো তো এখানে লাইনগুলো কি এরকম, দেখো তো স্যার লাইনগুলো একদম সমান না স্যার, প্রায় প্যারালাল না দুইটার। তার মানে কি এখানে কোনো ধরনের চেঞ্জ আসতেছে, আসতেছে না, অর্থাৎ এখানে কি হয়ে গেছে, এখানে জিনিসটা স্থির হয়ে গেছে। স্থির বলা যে কথা, কনস্ট্যান্ট বলা কি কথা, সেম কথা। অর্থাৎ দেখো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে, আর উৎপাদের ঘনমাত্রা কি হয়ে গেছে স্যার, স্থির হয়ে গেছে। তাইলে আমি বলতে পারি এই যে সরি, তাইলে আমি বলতে পারি এই যে আমার এখানে বাদ দে, বাদ দে, মুছে দিই এটা। এই যে আমি বলতে পারি আমার এই লাইনের পর থেকে কি আসা শুরু করছে, এই লাইনের পর থেকে সাম্যাবস্থা এসে গেছে। এবং দেখো সারা জীবন ভরে এরা পরস্পর কি থাকবে, প্যারালাল থাকবে, অর্থাৎ এরা কনস্ট্যান্ট থাকবে। এই গ্রাফটা বুঝতে পারছে কিনা বলো, যে ঘনমাত্রা ভার্সেস টাইম গ্রাফ, যেখানে কি বিক্রিয়ক এবং উৎপাদ কি স্যার ঘনমাত্রা স্থির হয়ে গেছে। আচ্ছা এখন আমরা সেকেন্ড টাইপের গ্রাফটা একটু দেখি। দেখো এখানে হচ্ছে আমার কে, এখানে হচ্ছে যে কি আমার নিচে হচ্ছে উৎপাদ, উপর হচ্ছে কে বিক্রিয়ক। এখন দেখো তো এইরকম, এখন দেখো এইরকম লেগে গেছে, এরা এরা কি স্যার লেগে গেছে। এখন আমাকে কেউ একজন বলো তো স্যার এখানে কি কেউ স্থির হয়ে গেছে নাকি স্থির হয়ে যায় নাই, এই পয়েন্টের পর থেকে দেখো এরা স্থির হয়ে গেছে। স্যার দেখো তো এখানে আমার কে আছে, এখানে আছে আমার বিক্রিয়ক, এখানে আছে আমার কে উৎপাদ। দেখো এখানে আমার বিক্রিয়কটা একটা পর্যায়ে আসার পর দেখো স্যার এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, আর এখানে দেখো স্যার আমার যেটা উৎপাদ সেও কি স্যার একটা সময় আসার পর এখানে দেখো স্যার কনস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ দুইটা লাইনই এখানে মিলে গেছে। কিন্তু এখানে অবাক করার বিষয় হচ্ছে এখানে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের ঘনমাত্রা সমান, উভয়ের ঘনমাত্রা সমান হয়ে গেছে আর কি। অর্থাৎ এখানে উভয়ের ঘনমাত্রা সমান হয়ে, উভয়ের ঘনমাত্রা সমান হয়ে কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। এটা কি বুঝছি? হ্যালো স্যার এই জিনিসটা বুঝতে পারছে কিনা বলো, যে সমান হয়ে যে কনস্ট্যান্ট হয়ে গেছে। জি স্যার। আচ্ছা এরপরে দেখো স্যার আমার আরেকটা গ্রাফ, যে ঘনমাত্রা ভার্সেস টাইম। দেখো স্যার এখানে কি হচ্ছে, এখানে আছে আমার, এখানে আছে আমার ধরো বিক্রিয়ক, ধরো বিক্রিয়ক কমতে 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 এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। আর এখানে ধরো আছে আমার কে, অন্য কালে ধরো এখানে আছে আমার উৎপাদ, ধরো উৎপাদটা বাড়তে 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 এক সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। লাইনটা সুন্দর নেই, বাড়তে 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 এক সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। এখানেও দেখো স্যার, এখানেও দেখো যে এই লাইনের পরে দেখো স্যার, এখানেও এই লাইনের পরে দেখো উৎপাদ এবং বিক্রিয়ক উভয় কি হয়ে গেছে, এই লাইনের পরে এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে আমার কে বিক্রিয়ক। উৎপাদ এবং বিক্রিয়ক দেখো স্যার এই লাইনের পর থেকে দেখো স্যার এই লাইনের পর থেকে সবাই কনস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ এই লাইনের পরে কি চলে আসছে স্যার, আমার সাম্যাবস্থা চলে আসছে। অর্থাৎ এই তিনটা অবস্থা হইতে পারে আমার সাম্যাবস্থায় ঘনমাত্রা ভার্সেস সময়, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু আমার কি ঘনমাত্রা কনস্ট্যান্ট। মাথায় রাখতে হবে ঘনমাত্রা কি স্যার, কনস্ট্যান্ট। এখানে কোনো কেউ বলে নাই যে ঘনমাত্রা কি হইতে হবে, সমান হইতে হবে। তবে এমন একটা কেস আছে যে কেসে কি হয়, যে ঘনমাত্রা সমান হয়ে কনস্ট্যান্ট হয়। স্পেশালি এই জায়গাটা একটু সুন্দর করে এঁকে দিই, এই তো কনস্ট্যান্ট
এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, একদম লেগে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই গ্রাফটা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা গ্রাফ দেখব। এই গ্রাফটা হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময়। টাইটেল লাগাও, বিক্রিয়ার হার ভার্সেস টাইম। এতক্ষণ আমরা দেখলাম ঘনমাত্রার সাথে সম্পর্ক, এখন আমরা দেখব বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক কি। লিখো, টাইটেল লাগাও, বিক্রিয়ার হার ভার্সেস টাইম গ্রাফ দেখবো আমরা এখন। বিক্রিয়ার হার ভার্সেস টাইম গ্রাফ। তো এখন এই গ্রাফটা আঁকার আগে আমার বিক্রিয়ার হার নিয়ে তথ্যটা মাথায় চলে আসতে হবে। তো বিক্রিয়ার হার নিয়ে সে তথ্যটা কি, আমরা জানি রাসায়নিক সাম্যাবস্থায়, আমরা জানি রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়ার হার কি হয়ে যায়, আমরা জানি বিক্রিয়ার হার কি হয়ে যায়, সমান হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখানে কিন্তু কনস্ট্যান্ট না, এখানে সমান হয়ে যায়। তাহলে আসো আমরা একটা গ্রাফ দেখি। এখানে ধরো উপরে আছে কেডা, উপরে আছে আমার বিক্রিয়ক, উৎপাদ লিখতেছি কেন, উপরে হবে আমার বিক্রিয়ক আর নিচে হচ্ছে কে, আমার উৎপাদ, টাইম টি, টাইম টি, টাইম টি দিয়ে নিও। এখন দেখো, যদি বিক্রিয়ার হারের আলোকে আমরা জিনিসটা বলতে চাই, তাহলে দেখো কি হবে। আমি জানি বিক্রিয়ক টাইমের সাথে সাথে দেখো স্যার কমতে থাকবে, আর উৎপাদ টাইমের সাথে সাথে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় দেখো স্যার লেগে গেছে। স্যার দেখো তো এখানে কি হয়েছে, এখানে আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দেখো স্যার এখানে সমান হয়েছে কিনা বলো। স্পেশালি এই লাইনের পর থেকে দেখো স্যার, স্পেশালি এই লাইনের পর থেকে দেখো স্যার, এই লাইনের পর থেকে দেখো স্যার সমান হয়ে গেছে কিনা। এখানে কিন্তু বিক্রিয়ার হার সমান হয়ে গেছে। নোট লিখো, লিখো এখানে কি, এখানে সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার কেমন রে, সমান। এই জন্য এটা হচ্ছে যে কি আমার কারেক্ট গ্রাফ, কিসের, বিক্রিয়ার হার ভার্সেস টাইমের। তো মাঝে মাঝে স্যাররা আমাদেরকে কি করে, একটু ভুল বোঝানোর জন্য বা আমাদেরকে টেস্ট করার জন্য কিছু ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ, দেখো কিরকম স্যাররা কি করে, এই দেখো এখানে স্যার যে গ্রাফটা আছে সেম গ্রাফটা তুলে দেবে তোমাকে এইভাবে, যে এরকম করে বলবে যে কি হ্যাঁ এখান থেকে এটা নামতে নামতে কনস্ট্যান্ট, এটা এখানে উঠতে উঠতে কনস্ট্যান্ট, বলবে যে কি এই গ্রাফটা সঠিক কিনা, বলবে যে কি এই গ্রাফটা কারেক্ট কিনা। স্যার দেখি আমাকে কেউ একজন বলো তো, আমি এখানে যে গ্রাফটা আঁকছি বিক্রিয়ার হার ভার্সেস সময়ের, এটা কি হয়েছে কি হয় নাই। আচ্ছা আমি একটু হেল্প করে দিই। এখানে স্যার দুইটা লাইনকে কি হইতে হবে স্যার, সমান হইতে হবে। তুমি বলছো সমান তো হয়েছে, আর সমান মানে কি, এই নিচের মানে এই লাইনটা আর এই লাইনটা একদম একটার মধ্যে একটা যদি পড়ে তাইলেই তো সমান হবে। এখানে দেখো এ কত উপরে, দেখো এ কত উপরে আর এ কত নিচে, তো উপর নিচে সমান হইলো, হইলো না তো। তুমি বলতে পারো স্যার এখানে তো কনস্ট্যান্ট হয়ে গেছে, তুমি এটা বলতে পারো যে ভাই এখানে কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। কিন্তু আমার বিক্রিয়ার হার কনস্ট্যান্ট হওয়ার কথা তো এখানে বলা নাই, বলছে বিক্রিয়ার হার কি হয়ে যেতে হবে, সমান হয়ে যেতে হবে। তার মানে বিক্রিয়ার হারের এই গ্রাফটা কি না স্যার, শুদ্ধ নয়। এটা কি নয়, শুদ্ধ নয়। মানে এখানে কি আসে নাই, এখানে সাম্যাবস্থা আসেনি। লিখো স্যার, অর্থাৎ এটা সাম্যাবস্থার গ্রাফ না। সাম্যাবস্থার গ্রাফ হওয়ার জন্য আমার বিক্রিয়ার হার সব সময় বিক্রিয়ক এবং উৎপাদটা সমান হইতে হবে। আচ্ছা, তো মাঝে মাঝে স্যাররা এইভাবেও দেয়, দেখি বলো তো মা, এরকম করে গেল, এরকম করে আসলো, দেখি বলো তো, এরকম করে ডট ডট দিয়ে দেয়, বলো যে বলো তো দেখি তো, যে এই এটার পর থেকে সাম্যাবস্থা আসছে কি আসে নাই, দেখি বলো তো এখন। আসে নাই। ইয়েস স্যার, আসে নাই। কারণ কি, এই দুইটা লাইনকে তো স্যার সমান হইতে হবে। সমান মানে কি, এ এবং এ একসাথে মিলেমিশে একাকার হইতে হবে, এরকম করে একসাথে মিলেমিশে একাকার হইতে হবে। যদি একসাথে মিলেমিশে একাকার না হয় তাহলে কেমনে সাম্যাবস্থা আসবে। ইয়েস, তার মানে এটাও কি না স্যার, এটাও সেম কথা ছাপাই দাও, শুদ্ধ না। এখানেও কি হয় নাই, সাম্যাবস্থা আসেনি। লিখে নাও স্যার। তার মানে তোমার গ্রাফ যখন দেবে, তুমি গ্রাফের প্যারামিটার গুলো দেখবা আগে, যে কি কি দেওয়া আছে প্যারামিটার, বিক্রিয়ার হার দেওয়া আছে নাকি ঘনমাত্রা দেওয়া আছে। দেখো স্যার ঘনমাত্রা দেওয়া থাকলে গ্রাফটা কারেক্ট, ঘনমাত্রা ভার্সেস টাইম হলে গ্রাফটা কিন্তু কারেক্ট। কারণ কি, ঘনমাত্রায় কনস্ট্যান্সি আসতে হবে আর বিক্রিয়ার হারে ইকুয়ালিটি আসতে হবে, সমান আসতে হবে, এটাই হলো পার্থক্য। তো স্যাররা বিভিন্নভাবে গুমরা করে দেয় আমাদেরকে, জাস্ট প্যারামিটারটা চেঞ্জ করে দেয়।
আচ্ছা, তাহলে আমাদের গ্রাফের পার্ট হয়ে গেছে এবং এই গ্রাফটা কিন্তু স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি অ্যাডমিশন টেস্টের জন্য, এগুলি কিন্তু আসে। আচ্ছা, তাহলে আমরা গ্রাফ পড়ে নিলাম, তারপরে সাম্যাবস্থার বৈশিষ্ট্য পড়ে নিলাম। এখন দেখো একটা কাহিনী, সেটা কি যে প্রভাবক যোগ করার ফলে বিক্রিয়ার হারের কি হয়। একটা কথা তোমাকে আমি লিখে দিচ্ছি এখানে, দেখো স্যার, যে প্রভাবক কি করে বিক্রিয়ার হারকে জাস্ট চেঞ্জ করে দেয়, হয় হ্রাস করবে না হয় বৃদ্ধি করবে, কিন্তু কখনোই সে কি করবে না, সাম্য অবস্থাকে পরিবর্তন করতে পারবে না। এটার প্রুফ স্যার এখন দেখাই দিই, দেখো স্যার কেমনে এটা জিনিসটা হয়। তো এটা হচ্ছে যে কি আমার লিখে রাখতে পারো, এটা হচ্ছে প্রভাবক যোগ করার আগে, এই গ্রাফ যেটা আঁকবো এটা হচ্ছে প্রভাবক যোগ করার আগে, এই গ্রাফটা হচ্ছে কি প্রভাবক যোগ করার পরে। দেখো স্যার আগে কি হয়, আগে আমার বিক্রিয়ক কমতে 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 এই পয়েন্টের পরে এখানে হয়ে যাবে, আর উৎপাদ বাড়তে 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 এই পয়েন্টের পরে কনস্ট্যান্ট হয়ে যাবে শেষ। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, এটা হচ্ছে কি আমার উৎপাদ, একদম কারেক্ট গ্রাফ, ঠিক আছে। কিন্তু মজার কাহিনী হচ্ছে কি, এখানে দেখো যখন আমি প্রভাবক যোগ করব, প্রভাবক যোগ করার পরে এখানে কি হয় দেখো স্যার, এখানে কাহিনীটা মজার হয়। সেটা কি, দেখা যাবে আমার বিক্রিয়ক কমতে 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 ধরো এইখানে চলে আসছে, আর আমার উৎপাদ বাড়তে বাড়তে ধরো এইখানে চলে আসছে, ধরো এইখানে চলে আসছে, এখানে চলে এসে মিক্স হয়ে গেছে। দেখো অর্থাৎ আগে আমার সাম্য অবস্থা আসতো এই জায়গায়, এটা মানে কত, ধরো এখানে টাইম দাও 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ডে আমার আসতো, আর এখন আসতে কত নাম্বার সেকেন্ডে, দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ড এই 3 সেকেন্ডে চলে আসছে। আগে আসতো 5 সেকেন্ডে, এখন আসছে কত 3 সেকেন্ডে। দেখো স্যার সাম্য অবস্থা কত দ্রুত চলে আসছে। চাইলে এইভাবে আমরা লিখতে পারি, একটু ফাঁক ফাঁক করে দিই, দাঁড়াও, কাজ 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 শেষ। এটারে এখন ধরে জাস্ট দাঁড়াও বসাই দেবে এভাবে। দেখো স্যার এখন এখানে সাম্য অবস্থা দেখো কত ফাস্ট চলে আসছে, এটাই হইলে আমার বুঝার কাহিনী। স্যার বুঝছে কিনা বলো, দেখছো, দেখো আমার কিন্তু বিক্রিয়ার হার দেখো স্যার সমানই আছে, দেখো বিক্রিয়ার হার কিন্তু সমানই আছে। প্রভাবক যোগ করার ফলে এমন হয় নাই যে আমার বিক্রিয়ার হার একটা উপর উঠে গেছে একটা নিচে নেমে গেছে, এরকম কিন্তু হয় নাই। আমার বিক্রিয়ার হার কিন্তু সর্বাবস্থায় সেম আছে, আমার বিক্রিয়ার হার কিন্তু দেখো স্যার সর্বাবস্থায় সেমই আছে, খালি টাইমটা আগায় এবং পড়াই গেছে। আমার আগে আসতো কয় সেকেন্ডে, 5 সেকেন্ডে, আর প্রভাবক যোগ করার পরে, সেটা আসতেছে 3 সেকেন্ডে। এটাই হচ্ছে যে আমার মেইন পার্থক্য, আর কিছুই না। তা গ্রাফটা লিখে রাখতে পারো, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য কাজে আসবে, এছাড়া কোনো কাজে নাই। আচ্ছা, জাস্ট টাইমটা ভেরি করতেছে আর কি। ওকে, তাহলে আমরা গ্রাফ যতগুলো ছিল, যতগুলো সম্ভব সবগুলো গ্রাফ আমরা দেখে ফেলেছি। এখন আমরা চলে যাব সাম্যাবস্থার প্রকারভেদে। আচ্ছা, তো আমরা জানি সাম্যাবস্থাকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় হোমোজেনিয়াস বা সমসত্ব, আর একটাকে বলা হয় হেটেরোজেনিয়াস বা অসমসত্ব। আমি চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, সমসত্ব এবং অসমসত্ব সাম্যাবস্থা, হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তখন প্রশ্ন আসতে পারে, ভাই সমসত্ব এটা কি আমসত্বের মতো? আসলে এটা আমসত্বের মতো না, সমসত্ব জিনিসটা এবং অসমসত্ব জিনিসটা, এদেরকে আমরা একটু বোঝার ট্রাই করি। তো দেখো স্যার প্রথম আমরা বোঝার ট্রাই করি যে সমসত্ব সাম্যাবস্থা বলতে কি বোঝায়। স্যার সমসত্ব সাম্যাবস্থা বলতে বোঝায় আমার এমন সাম্যাবস্থা, লিখো স্যার এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার একটা এমন সাম্যাবস্থা যেখানে কি, যেখানে উৎপাদ ও বিক্রিয়ক, যেখানে উৎপাদ ও বিক্রিয়ক সকলের দশা সেম, সকলের দশা একই হয়, সকলের ভৌত দশা লিখি, সকলের ভৌত দশা একই হয়। একই মানে কি, যদি আমার উৎপাদ হয় গ্যাসীয় দেখা যাবে বিক্রিয়কটাও গ্যাসীয়, যদি আমার উৎপাদটা হয় সলিড দেখা যাবে বিক্রিয়কও কি সলিড। এটাই তো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো হাইড্রোজেন এবং আয়োডিন, অর্থাৎ হাইড্রোজেনের গ্যাস আয়োডিনের গ্যাস, এরা পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে হাইড্রোজেন আয়োডাইড। এটাও কি স্যার গ্যাস কিনা, দেখো দেখো বিক্রিয়কের পোর্শনে সবগুলো হচ্ছে গ্যাস এবং উৎপাদের পোর্শনে সবগুলো হচ্ছে গ্যাস, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা আমার হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বা সমসত্ব সাম্যাবস্থা। সেকেন্ড এক্সাম্পল দেখো আয়রন +2 এটা হচ্ছে একুয়াস অবস্থায় আছে এবং সায়ানেট মাইনাস এটাও একুয়াস অবস্থায় আছে, এদের তৈরিকৃত Fe6 এটাও কি স্যার একুয়াস অবস্থায় আছে। দেখো স্যার বিক্রিয়ক এবং উৎপাদ সবাই একই দশায় আছে কিনা বলো, তাইলে এটাও একটা কি সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ। আরেকটা দেখো স্যার আমার কি বিখ্যাত নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আমি জানি নাইট্রোজেনও কি গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, অ্যামোনিয়াও কি হয় গ্যাস, অর্থাৎ সবগুলার দশা কি স্যার সেই।
এটাকে আমরা বলতেছি সমসত্ব, কি বলে, ইকুইলিব্রিয়াম, আর এই সমসত্ব সাম্যাবস্থা। আচ্ছা, তাহলে আমরা সমসত্ব জিনিসটা কি এটা বুঝে ফেলতে পারছি। এখন একটু করে দেখি অসমসত্ব জিনিসটা কি। কিছুই না, যদি কাট কপি পেস্ট করব কথাগুলারে। আচ্ছা, তো এখন আসো স্যার, অসমসত্ব এই জিনিসটা কি বুঝায়। জাস্ট সমসত্বটারে কেটে পেস্ট করে দিলাম, আর কিছু কথা চেঞ্জ করব। আচ্ছা, তাহলে দেখো স্যার, আমার অসমসত্ব সাম্যাবস্থা কি। স্যার দেখো, অসমসত্ব সাম্যাবস্থা হচ্ছে এমন একটা সাম্যাবস্থা যেখানে উৎপাদ এবং বিক্রিয়ক সকলের ভৌত দশা একই হবে না। এখানে কি বসাতে হবে, সকলের ভৌত দশা ভিন্ন হবে। ভিন্ন মানে কি, দেখা গেল উৎপাদ যদি আমার গ্যাস হয়, দেখা গেছে বিক্রিয়ক হচ্ছে কি সলিড, এরকম। অথবা উৎপাদ যদি আমার সলিড হয়, বিক্রিয়ক হচ্ছে আমার কি অ্যাকুয়াস, এরকম টাইপের জিনিসপত্র আর কি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। আমাদের বিখ্যাত ক্যালসিয়াম কার্বনেটের এক্সাম্পলটা আমি জানি। ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড এটাও সলিড, কার্বন ডাইঅক্সাইডটা কি স্যার গ্যাসীয় কিনা বলো। তার মানে হচ্ছে দেখো, এখানে বিক্রিয়ক এবং উৎপাদ সবার কিন্তু ভৌত দশা সেম হচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। সেকেন্ড এক্সাম্পল দেখো, যেখানে হচ্ছে যে কি আমার অ্যামোনিয়াম হাইড্রোজেন সায়ানাইড, এটা হচ্ছে কি স্যার সলিড, আর উৎপন্ন হচ্ছে কি অ্যামোনিয়া হচ্ছে গ্যাস, হাইড্রোজেন সালফেট এটাও কি স্যার গ্যাস। তার মানে এটাও কি স্যার একটা অসমসত্ব ইকুইলিব্রিয়াম বা অসমসত্ব সাম্যাবস্থার এক্সাম্পল। লিখে নাও স্যার ছোট্ট করে। তাহলে এগুলো আমার বুঝতে হবে, সমসত্ব এবং অসমসত্ব সাম্যাবস্থা। আচ্ছা, ঠিক আছে স্যার, লেখা হয়েছে এতটুকু পর্যন্ত। ওকে, ডান। তাইলে আমরা সমসত্ব অসমসত্ব সাম্যাবস্থার প্রকারভেদ বুঝে ফেলছি। এখন আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের লাস্টের দিকে। লাস্টের টপিক, এটা পড়ার পর ক্লাস শেষ। সেটা হচ্ছে কি দেখো, সাম্যাবস্থার গাণিতিক রূপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। এখান থেকেই স্যার আমার যত ধরনের প্রশ্ন আসে, যদিও আজকের ক্লাস থেকে মানে এই পার্ট থেকে আসবে না, নেক্সট পার্ট থেকে আসবে, বাট এটা হচ্ছে যে কি আমার বেসিক ক্লাস আজকে এখন যেটা পড়াবো। লিখো স্যার, সাম্যাবস্থার গাণিতিক রূপ। এতক্ষণ ধরে আমরা সাম্যাবস্থাকে পড়ছিলাম কিভাবে স্যার, বিভিন্ন থিওরির আলোকে পড়ছি, বিভিন্ন গ্রাফের আলোকে পড়ছি। কিন্তু এখন আমরা সাম্যাবস্থাটাকে পড়বো থিওরির আলোকে না, গ্রাফের আলোকে না, ডিরেক্ট গণিতের আলোকে পড়বো। আচ্ছা, তো দেখো স্যার, এই জিনিসটা পড়ার আগে আমার একটা প্রি কনসেপ্ট জানতে হবে। সে প্রি কনসেপ্টটা কি, সক্রিয় ভর, ইংলিশে বলা হয় অ্যাক্টিভ মাস। এই জিনিসটা আমার একটু করে বুঝতে হবে। তো টাইটেল লাগাও স্যার সক্রিয় ভর। তো সক্রিয় ভর কাকে বলবো আমরা। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে যে কি আমি কি করলাম, ধরো আমি একটা ম্যাগনেসিয়ামের একটা ট্যাবলেট নিলাম। এটা কিসের ট্যাবলেট, ম্যাগনেসিয়ামের ট্যাবলেট। হ্যাঁ, এটা ধরো ম্যাগনেসিয়ামের ট্যাবলেট সলিড। হ্যাঁ, এখন আমি কি করলাম, এই ম্যাগনেসিয়ামের ট্যাবলেটকে আমি ধরো সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে চুবাই দিলাম। আচ্ছা, এখন দেখো তো, যখন আমি এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে ম্যাগনেসিয়ামের ট্যাবলেট, এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি যখন HCl এর দ্রবণে চুবাই দিলাম তখন কি হবে। দেখো তো স্যার, এই যে HCl এর যে জলীয় অংশটা, এই জলীয় অংশ কি সম্পূর্ণ ম্যাগনেসিয়ামের টাচে আসতেছে। আনসার হচ্ছে না। কেমনে দেখো, এই সম্পূর্ণটা মিলিয়ে তো আমার কি ট্যাবলেট না, আর এগুলো হচ্ছে কি ট্যাবলেটের বাইরের অংশ। এগুলা কি ট্যাবলেটের বাইরে মানে ম্যাগনেসিয়ামের বাইরের অংশ। দেখো স্যার, যখন আমি এই ট্যাবলেটটাকে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে চুবাইলাম, এই যে বাহিরের অংশটুকু, এই বাহিরের অংশটুকু কিন্তু কি আসছে, এই বাহিরের অংশটুকু সংস্পর্শে আসতেছে। আর ভিতরের যে অংশটুকু আছে, এই ভিতরে আমার যে অংশগুলো আছে, ভেতরের অংশগুলো কিন্তু কি সংস্পর্শে আসতেছে না। ভেতরের অংশ কি সংস্পর্শে আসছে না। ঠিক আছে না। তার মানে দেখো, আমি বলতে পারি ম্যাগনেসিয়াম কিন্তু সম্পূর্ণটাই বিক্রিয়া করতেছে না। ম্যাগনেসিয়ামের যে অংশটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসতেছে, ম্যাগনেসিয়ামের যে অংশটুকু বাহিরে আছে, সেটাই কি করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসতেছে। আর বাকি অংশটুকু কি স্যার আসতেছে না। তো যে অংশটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসতেছে, তারাই কি করতেছে, বিক্রিয়া করতেছে কিনা বলো।
এই যে অংশটা সংস্পর্শে এসে বিক্রিয়া করে তাকে আমরা বলি অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। এটাই হচ্ছে সক্রিয় ভরের কনসেপ্ট। অর্থাৎ দেখো, আমার যে টোটাল ভর ম্যাগনেসিয়াম ট্যাবলেট বা ম্যাগনেসিয়ামের যে আমি টুকরাটা নিছি, সেই টুকরাটার মধ্যে দেখা যাচ্ছে সবগুলা ভর কিন্তু বিক্রিয়ায় পার্টিসিপেট করতেছে না। এখানে কি স্যার? এখানে সকল ভর কি বিক্রিয়া করতেছে না। সকল বল কি করে না? বিক্রিয়া করে না। আমার বিক্রিয়া করে ওই অংশটুকু, যে অংশ কি বাহিরে আছে বা সংস্পর্শে আসতেছে। এই যে অংশটুকু আমার সংস্পর্শে এসে বিক্রিয়া করে, ওই ভরকে আমরা বলতেছি সক্রিয় ভর। তাইলে সক্রিয় ভরের কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এখন একটু সুন্দর করে আমরা জিনিসটাকে সংজ্ঞা আকারে লিখে নেব। আচ্ছা, তাহলে লিখে নাও যে স্যার সক্রিয় ভর কি জিনিস। তাহলে লিখে ফেলো সক্রিয় ভর কি। এটা হচ্ছে যে কি, ওই ভর যা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি কি করে? অংশগ্রহণ করে, তাকে বলা হয় অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। ঠিক সেম ভাবে এখানে দেখো, ম্যাগনেসিয়ামের সক্রিয় ভর হবে কোনটা? যে লেয়ারটা বাইরে আছে ওই লেয়ারের ভরকে আমি বলবো কি অ্যাক্টিভ মাস। আর ভিতরের মধ্যে যে ভরগুলা আছে, যে ভরগুলা HCl এর সংস্পর্শে আসতেছে না, তাদেরকে আমি কিছুই বলবো না, তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ মাস বা নিষ্ক্রিয় ভর তো বলা যায় না, ইনঅ্যাক্টিভ মাসই বলি। আচ্ছা, তাহলে ওই ভর, যে ভরটা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি কি করে পার্টিসিপেট করে, তাকে আমরা বলি সক্রিয় ভর। বুঝতে পারছে কিনা বলো? তার মানে এখানে আমরা ভর নিচ্ছি। হ্যাঁ, তো কেমিস্ট্রির ভাষায় একটা চমৎকার জিনিস, সেটা কি জানো? যে কেমিস্ট্রির মধ্যে সবসময় ভরকে কাউন্ট করা হয় না, মানে ভরের পরিবর্তে একটা চমৎকার একটা রাশি নেওয়া হয়। সেটা কি জানো? সেটা হচ্ছে মোল সংখ্যা। অর্থাৎ আমরা এখানে মোল সংখ্যা নিয়ে ডিল করব। আবার মোল সংখ্যাকে চাইলে আমি আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারি। সেই জিনিসটা কি? সেটাকে বলা হয় ঘনমাত্রা। অর্থাৎ আমরা এখানে যে সক্রিয় ভর নিয়ে কথাবার্তা বলবো না, সেটাকে আমরা ভর হিসেবে মুখে বললেও আমাদের ক্যালকুলেশন হবে ঘনমাত্রায়। আমাদের এই যে ক্যালকুলেশনটা করব, সব ক্যালকুলেশন হবে ঘনমাত্রা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কথা লেখা হয়েছে যে সাধারণত সক্রিয় ভরকে প্রকাশ করা হয় ঘনমাত্রা দ্বারা। অর্থাৎ তুমি সুন্দর করে বলতে পারো সক্রিয় ভর ইজ প্রপোর্শনাল টু ঘনমাত্রা। অর্থাৎ সক্রিয় ভর যে জিনিস বুঝায়, ঘনমাত্রাও সেম জিনিস বুঝায়। এটা আমরা এখানে দেখছি। কারণ ভরকে প্রকাশ করা যায় মূল সংখ্যা দ্বারা, আবার মূল সংখ্যাকে আমি চাইলে সুন্দর মতো একটা স্ট্যান্ডার্ড রাশি দ্বারা প্রকাশ করতে পারি। সেটা কি? ঘনমাত্রা। তো একটু করে মনে করাই দিই, আমরা যারা 9-10-এ পড়ছিলাম বাট ভুলে গেছি যে ঘনমাত্রা কি জিনিস। আমরা জানি ঘনমাত্রা সমান মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আমরা জানি ঘনমাত্রা সমান কি? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এটাকে আমরা বলতেছি ঘনমাত্রা। আচ্ছা, এখন আমরা দেখি যে বিভিন্ন পদার্থের জন্য সক্রিয় ভর কি কি হইতে পারে। তো দেখো স্যার, আমার কেমিক্যাল কিছু আছে যারা হচ্ছে কঠিন, তাদের ক্ষেত্রে আমরা সক্রিয় ভর হিসেবে নিতে পারি ঘনমাত্রা সক্রিয় ভর। তাদের ক্ষেত্রে সক্রিয় ভর থাকবে কে? ঘনমাত্রা। অর্থাৎ দুনিয়ায় যতগুলো কঠিন পদার্থ আছে সবগুলোকে যখন আমি সক্রিয় ভরের টার্মসে প্রকাশ করব, তাদেরকে প্রকাশ করতে হবে ঘনমাত্রা নিয়ে। আর যারা তরল পদার্থ আছে তাদেরকেও সেম, তাদেরকে আমি প্রকাশ করব কি দিয়ে? ঘনমাত্রা নিয়ে, সক্রিয় ভর। আবার যারা গ্যাসীয় পদার্থ আছে তাদেরকেও আমি সেম প্রকাশ করব কি দিয়ে? ঘনমাত্রা দিয়ে। তার পাশাপাশি আমি আরেকটা রাশি দিয়ে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে গ্যাসের চাপ। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর হিসেবে আমি চাইলে ঘনমাত্রাও নিতে পারি অথবা ওইটার চাপও নিতে পারি। লিখে রাখো, সক্রিয় ভর হিসেবে গ্যাসের ক্ষেত্রে দুইটা অপশন, হয় ঘনমাত্রা না হয় চাপ। অনেকে বলতে পারে ভাই ঘনমাত্রার পরিবর্তনে চাপ কেমনে নেওয়া যায়? এটা বোঝার জন্য তোমার একটা জিনিস দেখতে হবে। সেটা কি? দেখো, তোমরা অলরেডি অনেকে পড়ছো মনে হয়, চ্যাপ্টার 10 অনেকে হয়তো পড়াই ফেলছো, ফিজিক্সের ফার্স্ট পেপারের ওই আদর্শ গ্যাস চ্যাপ্টারটা। ওইখানে কি আছে? একটা সূত্র আছে, পিভি সমান কি এনআরটি, আছে কিনা বলো। তখন আমি কাজ করি, ভি কে এন এর নিচে নিয়ে যাই। তাহলে কি হচ্ছে?
P সমান n ডিভাইড বাই v RT। n মানে কি? n মানে হচ্ছে আমার মূল সংখ্যা, v মানে কি? আয়তন। তাহলে মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমি কি পাই? দেখো তো ঘনমাত্রা পাই কিনা বলো। ঘনমাত্রাকে প্রকাশ করা হয় c দ্বারা, c RT। তাহলে দেখো তো ঘনমাত্রা এবং চাপ দেখো স্যার পরস্পর সমানুপাতিক কিনা বলো। ঘনমাত্রা বাড়লে চাপ বাড়বে, অনেকটা এরকম। তাইলে আমি যেখানে যেখানে ঘনমাত্রা ইউজ করতে পারবো সেখানে সেখানে তার পরিবর্তে চাপও ইউজ করতে পারবো। এর জন্য আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর হিসেবে চাপও ইউজ করতে পারি, আবার ঘনমাত্রা ইউজ করতে পারি। দুইটাই অ্যালো করা যাবে। আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে এটাই হচ্ছে মেইন কথা। স্যার এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা বলো আমাকে, ক্লিয়ার কিনা? ওকে, ডান। আচ্ছা, তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু অনেকেই করে মাঝে মাঝে, সেটা কি দেখো, লিখে রাখো n ডট b ডট দিয়ে, দুনিয়ার যতগুলো কঠিন বস্তু আছে, আমার কেমিক্যালি কঠিন বস্তু, সকল কঠিন বা মানে সকল সলিড বস্তুর সক্রিয় ভরকে কনস্ট্যান্ট ধরা হয়। এই লাইনটা পারলে মুখস্থ রাখো, পারলে মনে রাখো, যে যেমনি করো। সেটা কি? যে সকল কঠিন বস্তুর সক্রিয় ভর কনস্ট্যান্ট রাখা হয়। এখন এতটুকু বলার পর স্যাররা ক্লোজ করে দেয়, কিন্তু কতগুলা স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাই কেন, যে কেন আপনি এখানে কনস্ট্যান্ট ধরতেছেন? হ্যাঁ, আবার মাঝে মাঝে বলা থাকবে কনস্ট্যান্টও না, বলা হবে যে কি সকল কঠিন বস্তুর সক্রিয় ভরকে 1 ধরা হয়। কিন্তু কেন? কনস্ট্যান্ট বলো 1 বলো, দুইটা একই জিনিস বোঝায়, কিন্তু কেন প্রশ্নটা করে। তো আজকে আমরা এই ছোট্ট করে একটু করে এই জিনিসটা বোঝার ট্রাই করব। দেখো স্যার, এখন আমরা কি পড়তেছি? এই যে সকল কঠিন বস্তুর সক্রিয় ভর 1 অথবা সকল কঠিন বস্তুর সক্রিয় ভর কনস্ট্যান্ট কেন, আমরা এখন ওইটার প্রশ্ন পড়তেছি, মানে ওটার উত্তর আমরা এখন করতেছি। দেখো স্যার, আমি কি করলাম, এখানে সলিড হিসেবে নিলাম ক্যালসিয়াম কার্বনেটকে। কি নিলাম? ক্যালসিয়াম কার্বনেটকে। স্যার আমি চাইলে এই ক্যালসিয়াম কার্বনেট সলিডকে চাইলে অনেকগুলা লেয়ার হিসেবে কল্পনা করতে পারি। দেখো এখানে কয়টা লেয়ার আছে? একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার, পাঁচটা লেয়ার, ছয়টা লেয়ার। অর্থাৎ যে কোনো কঠিন বস্তুকে আমি চাইলে এরকম বিভিন্ন লেয়ারে কি করতে পারি? এরকম বিভিন্ন লেয়ারে ভাগ করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা সলিড বস্তু এরকম একটার উপর একটা লেয়ার দ্বারা কি তৈরি, এটা আমি বলতে পারি। আচ্ছা, এখন দেখো কি হয়। আমি ধরে নিচ্ছি এখানে যে লেয়ারটা আছে, উপরের যে লেয়ার যেটা মার্ক করতেছি, এই প্রত্যেকটা লেয়ারের ভর আমি ধরে নিচ্ছি কত গ্রাম? 1 গ্রাম। আচ্ছা, আবার দেখো তো স্যার, এই ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, এটা যেহেতু একটা কঠিন বস্তু, এই কঠিন বস্তু স্যার একটা আয়তন থাকবে না? 3D বস্তু না, এটা একটা কি থাকবে? এটা একটা আয়তনও থাকবে কিনা বলো, যেহেতু কঠিন বস্তু। তো আমি ধরে নিচ্ছি এই ক্যালসিয়াম কার্বনেটের মোট আয়তন কত? 6 সেন্টিমিটার কিউব। আমি ধরে নিচ্ছি এটা, হ্যাঁ, ধরতেছি প্রত্যেকটা লেয়ার 1 গ্রাম, আর এইটার টোটাল আয়তন কত? টোটাল আয়তন 6 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন দেখো আমি এক কাজ করি, এখন এই অবস্থাটা ঘনমাত্রা বের করি। হ্যাঁ, এখন দেখো স্যার এখানে লেয়ার আছে কয়টা? 1 2 3 4 5 6টা লেয়ার আছে কিনা বলো। হ্যাঁ, আচ্ছা, 6টা করে লেয়ার আছে। তো ঘনমাত্রা কত হবে? আমরা জানি ঘনমাত্রা মানে কি, ওই মূল সংখ্যা ভাগ আয়তন, অথবা আমি ধরে নিচ্ছি শর্টকাটে ওই ভর ডিভাইড বাই আয়তন। তো যেহেতু এখানে 6টা করে লেয়ার আছে আর প্রত্যেকটা লেয়ারের ভর কত? 1 গ্রাম করে, তাহলে 6 একে 6 হবে, ডিভাইডেড বাই আয়তন হচ্ছে কত? আয়তন হচ্ছে কত? 6। তাহলে দেখো কাটাকাটি করলে কত থাকে? 1 আসে কিনা বলো। আচ্ছা, আসলো। এখন ধরো আমার এই ক্যালসিয়াম কার্বনেটটা, ধরো কথার কথা এর সাথে আমি HCl এর বিক্রিয়া করাইলাম। তাহলে দেখো তো, যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই উপরের লেয়ারটার সাথে HCl বিক্রিয়া করবে না? তাহলে দেখো স্যার, উপরের লেয়ারের সাথে HCl বিক্রিয়া করে কি হবে? এই লেয়ারটা ক্ষয়ে যাবে কিনা বলো। এই লেয়ারটা ক্ষয়ে যাবে কিনা বলো স্যার। এই দেখো লেয়ার কমে গেছে। ধুর, সুন্দর হয়নি, দাঁড়াও। এই উপরের যে লেয়ার আছে, এই উপরের লেয়ারটা ক্ষয় হয়ে যাবে, এই উপরের লেয়ারটা ক্ষয় হয়ে যাবে শেষ যখন আমি HCl দেব। দেখো তো স্যার, এখন লেয়ার হয়েছে কয়টা? এখন লেয়ার হয়েছে 5টা, আর আয়তন হচ্ছে কত? এখন আগে ছিল 6 সেন্টিমিটার কিউব, কারণ 6টা করে লেয়ার ছিল। এখন কয়টা লেয়ার? 1 2 3 4 5টা লেয়ার। তাইলে এটার আয়তন হচ্ছে কত? আয়তন হয়ে যাবে 5 সেন্টিমিটার কিউব। তুমি আবার এটার ঘনমাত্রা নাও, দেখো তো ঘনমাত্রা কত হচ্ছে? 5 ডিভাইড বাই 5, মানে 5 গ্রাম ডিভাইড বাই 5 সেন্টিমিটার কিউব। দেখো কাটাকাটি কত থাকতেছে? 1। আয় হায়, অর্থাৎ বিক্রিয়া করার আগেও যে ঘনমাত্রা, বিক্রিয়া করার পরেও সেম ঘনমাত্রা। আচ্ছা, এখন কি হবে?
HCl তো আছে, এই লেয়ারটা আরো বিক্রিয়া করবে, তার মানে লেয়ার আরেকটা কমে যাবে, বাইরের লেয়ার। এখন লেয়ার হচ্ছে কয়টা? 4টা লেয়ার। তাহলে 4টা লেয়ারের জন্য কত গ্রাম? 4 গ্রাম, ডিভাইডেড বাই প্রত্যেকটা লেয়ারের আয়তন কত করে ধরছিলাম আমরা কত করে? 1 সেন্টিমিটার কিউব করে। আছে কয়টা? 1 2 3 4, তাহলে আয়তন হবে কত? 4 সেন্টিমিটার কিউব। আবার কাটাকাটি, আবারও 1, আয় হাই। অর্থাৎ তুমি দেখো, যখন HCl এর সাথে বিক্রিয়া করবে, প্রত্যেক বিক্রিয়ায় একটা করে লেয়ার, প্রত্যেক বিক্রিয়ায় একটা করে লেয়ার, প্রত্যেক বিক্রিয়ায় একটা করে লেয়ার ক্ষয় হচ্ছে। এবং তুমি দেখো স্যার, লেয়ার বাই লেয়ার ক্ষয় হচ্ছে, এবং ঘনমাত্রা দেখো স্যার চেঞ্জ হচ্ছে কিনা? ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই কারণে আমরা বলে থাকি কি স্যার? কঠিন বস্তুর ঘনমাত্রা কি? কঠিন বস্তুর ঘনমাত্রা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা এই জন্য বলে থাকি। কারণ কি? যখন কঠিন বস্তু তার রিয়াকশন করে, তখন কি করে? তার ভরও কমে, তার সাথে সাথে তার আয়তনও কমে যায়, এবং ভর এবং আয়তন উভয় একই অনুপাতে কমে। একই অনুপাতে কমার কারণে এদের ওভারঅল ঘনমাত্রা কি থাকে স্যার? সেম থাকে। বুঝতে পারছি কিনা বলো? তো এটাকে একটু করে সামারি করে দিচ্ছি আমি নেক্সট স্লাইডে। দেখো স্যার, লিখেছি মূল কথাটা। দেখো স্যার, মূল কথা কি? মূল কথা হচ্ছে কঠিন বস্তু হওয়াতে তার যে ক্ষয়টা হয়, সেই ক্ষয়টা হয় লেয়ার বাই লেয়ার। তার ক্ষয়টা হয় কি এরকম? লেয়ার বাই লেয়ার। এখন লেয়ার বাই লেয়ার ক্ষয় হলে কি হয়? যার কারণে কি হয় স্যার? আমার ভরও কমতেছে, তার করসপন্ডিং আয়তনও কমতেছে। এই ভর এবং আয়তনের কমা, এটা কিন্তু স্যার আমার সমান অনুপাতে কমে। এটা কিভাবে কমে স্যার? এরা সমান অনুপাতে কমে। তার মানে যতটুক পরিমাণ ভরে চেঞ্জ হয়, ঠিক ততটুক পরিমাণ আয়তনে চেঞ্জ হয়। দেখো, ঠিক যতটুক পরিমাণ ভরে চেঞ্জ হয়, ঠিক ততটুক পরিমাণ আয়তনেও চেঞ্জ হয়ে যায়। তার মানে ভর হ্রাস তো আয়তন হ্রাস, এবং একই অনুপাতে। যার কারণে কি হয়? লিখে রাখো, যার কারণে ওভারঅল ঘনমাত্রা, যার কারণে ওভারঅল ঘনমাত্রা মানে কি? অনুপাতটা, ঘনমাত্রা কি থাকে? স্থির থাকে, স্থির বা কনস্ট্যান্ট থাকে, স্থির বা কনস্ট্যান্ট থাকে। তো যারা কেমিস্ট, তারা কি করছে? এই স্থির বা কনস্ট্যান্ট মানটাকে তারা কি করছে? সর্বজন সম্মতিক্রমে 1 ধরে নিছে। তারা কি করছে? 1 ধরে নিছে। কারণ যেহেতু কনস্ট্যান্টের যে কোনো মান থাকতে পারে, সেটার মান হইতে পারে 5 6 100 200 ইচ্ছা মতো। তাই তারা কি করছে? সর্বজন সম্মতিক্রমে এটার মান ধরে নিছে কত? 1। অর্থাৎ আজ থেকে মাথায় রাখবা, যতগুলো সলিড বস্তুর ঘনমাত্রা দেখবা, যেমন হচ্ছে কি আমার ক্যালসিয়াম কার্বনেট, এটার অ্যাক্টিভ মাস যদি বলা হয় কত, তুমি চোখ বন্ধ করে বলবা 1। কারণ কঠিন বস্তুর অ্যাক্টিভ মাস সব সময় 1 হবে। এটা হচ্ছে একটা মানে ব্যাখ্যা আর কি, যে কেন আমরা কনস্ট্যান্ট বা 1 ধরতেছি। স্যার, এতটুকু পর্যন্ত বুঝতে পারছে কিনা বলো? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারলে স্যার আমাদের ক্লাস এতটুকুই আর কি।